পিঙ্ক ফ্লাই অডিও মিনিয়া ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলার ভিন্ন স্বাদের গল্পের ডালি সাজিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে। আমাদের এই উপস্থাপনা আপনার ভালো লেগে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানাবেন। আজকে শুনবেন লেখিকা পল্লবী সেনগুপ্তের কাহিনী আবার খগম। গল্পকথক তুহিনের ভূমিকায় ব্রতদীপ ও গল্পের সূত্রধর ফিকশন হান্ট চ্যানেল থেকে আমি প্রীতম। শুনতে থাকুন আজকের গল্প পল্লবী সেনগুপ্তের আবার খগম। যদিও মাসটা নভেম্বর, তবু কি এক অজানা অপশক্তির প্রভাবে আজ সারা শহর জুড়ে শুরু হয়েছে এক সময়ের দীর্ঘ মেয়াদির কালবৈশাখী। সেই রাত 8টা নাগাদ মেঘের গুড়ু গুড়ু শুরু হয়েছিল, আর তারপর মিনিট 5 মধ্যেই পাগলাটে ঝড় চলল আধা ঘন্টা মতো। তছনছ করে দিল চারিদিক। প্রচুর গাছ পড়ল, অনেক রড়বড়ে ল্যাম্পপোস্ট উপড়ে গেল। আধ ঘন্টার সেই ঝড়ের তাণ্ডবের পর সেই যে বৃষ্টি শুরু হলো, তারপর থেকে আর থামার কোনো লক্ষণই নেই। ঘড়ির কাঁটা এখন প্রায় 12:30 ছুঁই ছুঁই। আমি এখন আতশোয়া হয়ে পড়ে রয়েছি আমার খাটের ওপর। চারিদিক ডুবে আছে অন্ধকারে, আর আমি নিজেকে সেধিয়ে রেখেছি একখানা কম্বলের মধ্যে। অন্ধকার কারণ ঝড় জলে আলো নিভে গেছে, কোনো তারটার ছিঁড়ে গেছে বোধ হয়। অবশ্য কখন আবার আলো জ্বলবে সেই নিয়ে আমি ঠিক ভাবছি না, কারণ এখানে আসার আগে কলকাতা শহরের কমন সিনড্রোমগুলোর ব্যাপারে খোঁজখবর নিয়ে এসেছি, আর তাই জানি ঝড় জলের রাতে লাইট নিভে যাওয়া আর ভুতুরে বাতাবরণ তৈরি করে শহরবাসীদের জ্বালিয়ে মারাটা কল্লোলিনীর ঐতিহ্যবাহী অসুখ। কাজেই উনি ভেবে আর লাভ নেই। তবে এটা জানি না কেন বুকের মধ্যে কি যেন একটা অজানা ভয় পাক দিয়ে উঠছে বারবার। আজ কেন এমন হচ্ছে সত্যি বুঝতে পারছি না। সবটাই কি হচ্ছে রিসেন্টলি চোখের সামনে ঘটে যাওয়া সাংঘাতিক আর অবিশ্বাস্য ঘটনাগুলোর জন্য? হ্যাঁ, নিশ্চয়ই তাই হবে। আমার বেহিসেবি কল্পনাপ্রবণ মনটা কি যেন একটা অজেনা ভয় আজ কেঁপে কেঁপে উঠছে বারবার। আসলে আমি ছেলেটা বরাবরই একটু বেশি সাবধানী, আর হিন্দুদের ভাষায় ভীতু। আর তাই আমার মতো ছেলের পক্ষে চোখের সামনে কদিন আগে ঘটে যাওয়া ব্যাপারগুলো খুব সহজে হজম করে নেওয়াটা সত্যি খুব একটা সহজ নয়। আমি আসলে বর্ধমানের ছেলে। আমার নাম তুহিন। সরকারি চাকরির সুবাদে বাবা বর্ধমানে পোস্টেড, আর তাই ছোটবেলা থেকেই আমি বর্ধমানে ওখানকার স্কুলেই পড়াশুনো করেছি। আর তারপর বাংলা সাহিত্য নিয়ে গ্র্যাজুয়েশন। আর গ্র্যাজুয়েশনে যেহেতু বেশ মারকাটারি রকম ভালো হয়ে গেল, তাই তারপর বাবা মার সাথে সাথে আমার চোখের ভবিষ্যতের স্বপ্নগুলোও যেন আরও বেশি রঙিন হয়ে গেল। তাই কলকাতায় চলে এলাম এমএ পড়তে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। প্রেসিডেন্সিতে পড়াটা চিরকালই স্বপ্ন ছিল আমার, তাই আর অন্য কোনো অপশান আমি ভাবিনি তখন। গ্র্যাজুয়েশন না হোক, মাস্টার্সই হোক না কেন, আমার সেই স্বপ্নের জায়গাটা যেখানে কিনা নেতাজি সুভাষচন্দ্র, সত্যজিৎ রায়, অমর্ত্য সেনের মতো বিশ্ববরেণ্য মানুষেরা পড়াশোনা করে গেছেন, সেই জায়গায় ঢুকতে পাওয়াটা আমার কাছে একটা দারুণ রোমাঞ্চের ব্যাপার ছিল। তাই সেদিন হাজারো ছোট বড় লাল নীল স্বপ্ন নিয়ে কোন দিন শহরের জল পেটে না পড়া ছেলেটা চলে এসেছিল কলকাতা শহরে। আমি গরিব ঘরের ছেলে নই, বেশ সচ্ছল পরিবারের একমাত্র সন্তান। তাই বাবা মা এই অচেনা শহরে আমার যাতে থাকতে কোনো অসুবিধা না হয় সেই জন্য কোনো কার্পণ্য করেননি। বাবার এক কলিগের ভাইপো এই শহরের থেকেই চাকরি করে, তাই তার সূত্র ধরেই খোঁজ পেয়েছিলাম এই জায়গাটার। না, এটা কোনো মেস বাড়ি টাইপের জায়গা নয়, এটা একটা একতলা ছোট বাড়ি। এখানে ভাড়া থাকতো সূর্যদা, মানে আমার বাবার কলিগের সেই ভাইপো, আর তার এক বন্ধু। দুজনে থাকতো নিজের মতো। রান্না মাসি রান্না করে দিয়ে যেত, ভালোই চলছিল ওদের। কিন্তু হঠাৎ সূর্যদার সেই বন্ধু অফিস থেকে বদলি হয়ে গেল মুম্বাইতে।
সেই সময় সূর্যদা অন্য এক পার্টনারকে খুঁজছিল এই ফ্ল্যাটটায় থাকার জন্য, আর তখনই আমি এসে জুটলাম। আমি আর সূর্যদা ভালোই রইলাম 1 মাস। আর 1 মাস পর হঠাৎ এখানে একদিন এলো সেই ছেলেটা, অর্ক। হ্যাঁ, সেই অর্ক, যে আমার জানা না জানা বিশ্বাস আর অবিশ্বাসের সীমারেখাকে সব টলিয়ে দিয়েছে আজ। অর্ক সূর্যদার এক বন্ধুর কাজিন। ছেলেটাকে সরাসরি চিনত না সূর্যদা নিজেও। এখানেই একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে, আদতে শিলিগুড়ির ছেলে। ছেলেটাকে শুরুর দিন থেকেই কেন যেন একদম ভালো লাগেনি। ব্যবহারটা যেন মাত্রা ছাড়া রুক্ষ, চেহারাটাও অদ্ভুত, 5 ফুটের মতো হাইট, কুতকুতের চোখ আর কেমন যেন ফ্যাট ফ্যাটে ফর্সা। না, আমার সাথে সে একদমই কথা বলতো না বেশি। সূর্যদার সাথেও সে খুব কথা বলতো এমনও নয়। সে এই ফ্ল্যাটে আসতোই কম, মাঝে মাঝে শুধু ঘুমাতো আর নয়তো মদ খেত। রাতেও বেশিরভাগ দিন ফিরতো না, বলতো ওর নাকি বেশিরভাগ দিনই নাইট শিফট থাকে। করকর করাত করেই খুব কাছেই বোধ হয় একটা বাজ পড়ল কোথাও। উফ, কি কান ফাটানো শব্দ! তীব্র শব্দের আঘাতে আমি কেঁপে উঠলাম। ঝরঝর করে অঝোর ধারায় ঝরেই বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরে। এক পেশে এই শব্দটায় কেমন যেন একটা ঝিম ধরা ভাব। হঠাৎ আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন একটু বেশি সজাগ হয়ে উঠল। বৃষ্টির শব্দ ছাড়াও আর অন্য কোনো শব্দ হচ্ছে কি? আমি কান খাড়া করার চেষ্টা করলাম। হ্যাঁ, হচ্ছে তো। খস খস দুঃখস, সেই এক শব্দ, ঠিক বাইরেটা থেকেই। বাইরে মানে এই বাড়ির বাইরের ছোট্ট বাগানটায় যেখানে প্রথম দেখেছিলাম সেই বিভৎস দৃশ্য। আমি আপ্রাণ নিজেকে বোঝাবার চেষ্টা করলাম যে আমি যা শুনছি তা ভুল শুনছি। এমনটা তো হতেই পারে না। পাশের ঘরে সূর্যদা ঘুমাচ্ছে। আজ সারাদিন ছেলেটার শরীরটা বড্ড খারাপ ছিল, ধুম জ্বর। আমার প্রচণ্ড ভয় করছে কেন জানি না। ইচ্ছে করছে এখনই গিয়ে একবার ডেকে নিই সূর্যদাকে, কিন্তু না। আমি জানি নিজের কোনো আজব খেয়ালকে প্রশ্রয় দিয়ে এমন অর্বাচীনের মতো কোনো কাজ আমি করতেই পারি না। আর সূর্যদার বিশ্রাম দরকার। আমি জোর করে চোখ বন্ধ করে ঘুমাবার চেষ্টা করি। মিনিট 10 মাথায় সেই ঘুম বাবাজি আমার 2 চোখের পাতায় বেড়াতে এলেন। অমনি ধড়মড় করে উঠে বসলাম আমি। একটা শব্দ হচ্ছে, আবার অন্য একটা শব্দ, টুক 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 টুক। বাইরে দরজায় কড়া নাড়ছে কেউ। আমি মোবাইলে টর্চ জ্বালালাম। ভয়ে আতঙ্কে ছোট বড় সব বাথরুম একসাথে পাচ্ছে আমার। মোবাইলে কোনো টাওয়ার নেই, কিন্তু স্ক্রিনে সময়টা জ্বলজ্বল করছে। রাত 1:10। কে কড়া নাড়ছে এত রাতে? আমি কাঠ হয়ে বসে রইলাম বিছানায়। কিন্তু আবার হলো শব্দটা। শব্দটা যেন আরো অধৈর্য হচ্ছে এবার। কে কে? আমার গলা কাঁপছে। রাতের অন্ধকার যেন আস্তে আস্তে আচ্ছন্ন করছে আমার আত্মাকেও। তুহিন, 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 প্লিজ দরজা খোল। তুহিন, আমি অর্ক, প্লিজ দরজা খোল। অর্ক? আমি কেঁপে উঠলাম। অর্ক ফিরে এসেছে আবার এখানে, এই ঝড় জলের রাতে ফিরে এসেছে ও। কিন্তু সেটা কি করে হতে পারে? ও তো ফিরে গেছে শিলিগুড়িতে। ও কি আদৌ ঠিক হয়েছে? আদৌ কি ঠিক হবে ও, নাকি নাকি সেই ধৈর্যটি বাবুর মতো অর্ক? তুহিন, তুহিন, কি হলো? দরজা খোল, দরজা খোল না রে। অর্কর স্বর মরিয়া যেন। আমি এবার নিজেকেই শাসন করলাম কড়াভাবে। উফ, কি হয়েছে আমার? খগম, ধৈর্যটি বাবু, বালকিষণ, ইমলি বাবা, কেন কেন এইসব বারবার ভাবছি আমি? হ্যাঁ, খুলছি অর্কদা, শুকনো গলায় বললাম আমি। কোনো রকমে টেনে হিস্ট্রি নিজের শরীরটাকে লেপের নিচ থেকে বের করে দরজার কাছে এগিয়ে গেলাম আমি। কেন জানি না বুকের মধ্যে অসম্ভব ঢিপ ঢিপ করছে, যেন লক্ষ হাতুড়ি ফিটাচ্ছে কেউ।
মনটাকে শক্ত শাসনের শৃঙ্খলে বেঁধে খট করে খুললাম ছিটকানিটা, আর অমনি দুম করে খুলে গেল দরজার পাল্লা। হু হু করে একটা কনকনে খ্যাপাটে বাতাস আঁচড়ে দিল যেন আমায়। বাইরেটা ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টির শব্দ, ঝিঝির ডাক আর ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর ছাড়া আর কোনো শব্দই নেই, কোথাও নেই। অর্কদা, অর্কদা, কাপা গলায় ডাকলাম আমি। না, কোনো উত্তর এলো না, কারণ কেউ কোথাও নেই। তাহলে তাহলে কার ডাক শুনে দরজা খুললাম আমি। কি শুনলাম? আমি পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলাম। পা কাঁপছে, তবুও নড়তে পারছি না। হঠাৎ যেন দুর্ভেদ্য অন্ধকারকে ছাপিয়ে আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল একটা মূর্তি। এক বৃদ্ধা, পরনে তার কালো বোরখা, চামড়া কুচকানো মুখটার, আর ওই কটুরাগত চোখ দুটো যেন আমার দিকে তাকিয়ে হাসছে মিটি মিটি। আমি চমকে উঠলাম। আরে আরে এটা তো পাগলি চাচি। এই আমাদের বাড়ির চৌহদ্দির মাঝের এই ছোট বাগানটা এলো কেমন করে? আর তাছাড়া এ তো আর নেই, এ তো চলে গেছে। তাহলে কি আবার ফিরে এসেছে পাগলি চাচি? হে ভগবান, এসব কি হচ্ছে? আমি কি দেখছি, কি শুনছি আমি? অর্কদা কোথায় গেল? এই তো খটখটাচ্ছিল দরজা। তাহলে আমার মাথার সব জট পাকিয়ে গেল। একটা চেরা আতঙ্ক নিমেষে গ্রাস করলো আমায়। আমি নিজের শরীরের সব শক্তি একত্র করে কোনো মতে দরজাটা বন্ধ করলাম দুম করে। বিছানায় ফিরে এলাম প্রায় টলতে টলতে। মাথা যেন আর কাজ করছে না আমার। ডকডক করে জল খেলাম এক গ্লাস। আমার মনটা দৌড় লাগাচ্ছে 1.5 মাস আগের একটা রবিবারের দুপুরে। 1.5 মাস আগে। সেদিনটা ছিল রবিবার, আর সময়টা ছিল বিকালের আশেপাশে। সূর্যদা সেদিন কলকাতার বাইরেই ছিল, খুব সম্ভবত নিজের গ্রামের বাড়ির দিকে গিয়েছিল। তাই এই বাড়িতে সেদিন ছিলাম আমি আর অর্কদা। বেলা মাসি, মানে আমাদের রান্নার মাসি, কি একটা কারণে যেন সেদিন বিকালে এসেছিল রান্না করতে। আমি অলস চালে বসে ঢুলতে ঢুলতে মোবাইলে গেম খেলছিলাম। অর্কদা ফোনে গুজগুজ করে চাপা গলায় কার সাথে যেন কথা বলছিল, আর বেলামাসি রান্নাঘরে রান্না করছিল। বেলামাসি মানুষটা এমনিতে বেশ হাসি খুশি, বেশ অনেক গল্প করে, ওদের বস্তির গল্প, নিজের গল্প। কিন্তু সেই বেলামাসিও অর্কদা থাকলে চুপচাপ নিজের কাজ সেরে চলে যায়, বেশি কথা বলে না। কারণ অর্কদার মাথা কখন যে কিসে গরম হয়ে যায় কেউ বলতে পারে না। আর মাথা গরম হলেই ছেলেটা পুরো চণ্ডাল। মোবাইল রেখে একটু শুয়ে পড়েছিলাম আমি সেদিন। তারপর ঘুম যখন একদম আসবো আসবো করছে, ঠিক তখনই কেমন যেন একটা খসখস শব্দ পেলাম ঠিক বাইরেটায়। প্রথমে শব্দটা খুব একটা পাত্তা না দিলেও কয়েক মিনিট পর দেখলাম শব্দটা যেন কিছুতেই থামছে না। কি একটা মনে হতে আমি এক লাফে খাট থেকে উঠে বাইরে এলাম, আর বাইরে আসা মাত্রই আবিষ্কার করলাম শব্দের উৎসটা। আমাদের এই একতলা বাড়িটার সামনেই খুব সুন্দর একটা ছোট মতো বাগান। দেখলাম গেট টপকে কিভাবে যেন ভিতরে ঢুকে এসেছে একটা ছোট্ট ছাগল ছানা, আর সেই ছানাই মনের সুখে আমাদের বাগানের এ গাছ সে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে মুখে পুড়ে দিব্যি সুখে চিবোচ্ছে, আর ছোট্ট ছোট্ট 4টে পা নিয়ে দাপাদাপি করে বেড়াচ্ছে সারা বাগানময়। ছাগল ছানাটাকে আমি চিনতে পারলাম। এই পুচকেটা এর আগেও 2-1বার এখানে ঢুকে পড়েছিল। আমি হুশ হাস করে তাড়িয়ে দিয়েছিলাম। এই তো 3-4 আগেই এসেছিল একবার। আমি ওকে সেই লাঠির ঘা মারতে যাব, অমনি সেদিন আমার হাত চেপে ধরেছিল বেলামাসি। না তুহিন বাবা, ওকে মেরো না, কাপা গলায় বলেছিল সেদিন বেলামাসি। আরে আমি মারবো না ওকে, অল্প একটু খুঁচিয়ে ভয় দেখাবো, বারবার চলে আসে এটা, আমি বলেছিলাম অল্প হেসে।
না তুহিন বাবা, তবুও ওকে খোঁচাও মেরো না। মুখে হুসহাস করে ভাগিয়ে দাও, ও নিজেই চলে যাবে। এই যা যা, হুস হুস। কথা শেষ করেই বেলামাসি হুস হুস করে তাড়িয়ে দিয়েছিল ওকে, আর তারপরেই ঘরে ঢুকে গেছিল গম্ভীর মুখে। আর আমি ভিতরে ঢুকতেই বলেছিল, দেখো যেন কোনো দিন ওটার কোনো ক্ষতি তোমাদের কারো হাতে না হয়। আমি লক্ষ্য করেছিলাম সেদিন কথাগুলো বলার সময় কেমন যেন ভয়ের ছায়া নেমে এসেছিল বেলামাসির মুখে। সেদিন বেশি কিছু না জানতে পারলেও পরে 2-1 দিনের মধ্যে জানতে পেরেছিলাম সেদিন বেলামাসির মুখে হঠাৎ ভয়ের ছায়া নামার কারণ। যদিও কারণটা খুবই বাচ্চা বাচ্চা একটা ব্যাপার, একটা আজগুবি গল্প। বেলামাসির পাড়াতেই নাকি থাকে মতি বিবি নামের এক মুসলিম মহিলা। এই বছর 2 হলো সে এসেছে এখানে। আগে কোথায় থাকতো তা কেউ জানে না। ওই মহিলাকে স্থানীয় সবাই নাকি পাগলি চাচি বলে। বুড়ি নাকি সব সময় নিজের মনেই বিড়বিড় করে, আর সে অনেক মন্ত্রতন্ত্রও জানে। বস্তিতে কারো অসুখ বিসুখ হলে সে নানা রকম শিকড় বাকড় আর জড়িবুটির ওষুধ দেয়। বস্তির সকলেই বুড়িকে বেশ সমীহ করে চলে। ওর নাকি নানা জাদু ক্ষমতা আছে, আর সেই বুড়িটার নাকি বিস্তর পোষ্য আছে। 2টো বেড়াল ছানা, কয়েকটা কুকুর ছানা, খরগোশ আর একটা ছাগল ছানা। এই সব কটার মধ্যে ওই ছাগল ছানাই নাকি বুড়ির সবচেয়ে প্রিয়। ছাগল ছানার নাম হিরিয়া, আর এই হিরিয়াই নাকি মাঝে মাঝে ঘুরতে চলে আসে আমাদের বাগানে। বেলামাসির বস্তি তথা পাগলি চাচির ডেরা কোনোটাই আমাদের এই বাসা থেকে খুব একটা দূরে নয়, তাই হিরিয়া মাঝে মাঝেই চলে আসে এখানে। সেই রবিবার দুপুরেও হিরিয়াকে আবার আমাদের বাগান চত্বরে দেখে আমার মনে পড়ে গেল বেলামাসির সেই কথাগুলো। এই যা যা, হুস হুস। আমি মুখে নানা রকম শব্দ করেই সেদিন চেষ্টা করেছিলাম হিরিয়াকে তাড়াতে, কিন্তু সে ছাগল ছানার কোনো ভ্রুক্ষেপই নেই। মনের সুখে চিবিয়ে যাচ্ছে পাতা। এই এই কি হয়েছে রে তুহিন? আমি চমকে উঠলাম আচমকা অর্কদার কণ্ঠস্বরে। কখন যেন পিছনে এসে দাঁড়িয়েছে সে। আরে কিছু না তেমন তুহিনদা, আসলে এই ছাগলের বাচ্চাটা এখানে ঢুকে পড়েছে, তো তাই ওকে তাড়াচ্ছি। তা ওভাবে মুখে হুস হুস করলেই যায় নাকি ছাগল? দেখছিস না কিভাবে কাজগুলো ধ্বংস করছে? খুব খিচিয়ে কথাগুলো বলল অর্কদা। আমার একটু বিরক্তি লাগলো ওর এই ব্যবহারে। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই যেটা ঘটলো তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। ঝড়ের বেগে অর্কদা ঘরের ভিতর থেকে হাতে করে নিয়ে বেরিয়ে এলো একটা ভারী ক্রিকেট ব্যাট। সেটা দিয়ে জোরসে এক ঘা মারল ছাগলটার মাথায়। নিমেষে ছিটকে পড়ল অসহায় ছাগল ছানাটা একটা তীব্র আর্তনাদ করে। থেতলে গেল ওর মাথাটা। নিমেষেই বেরিয়ে এলো ওর মুখের ভেতর থেকে ওর জিভ। নিমেষের মধ্যেই যেন ঘটে গেল পুরো ব্যাপারটা। আমি ভালোভাবে কিছু বুঝে ওঠার আগেই 2-1 মুহূর্তের জন্য নিজের চেতনা হারিয়ে পাথরের মূর্তিতে পরিণত হলাম আমি। বিভৎসতার ঘোর কাটতেই চিৎকার করে উঠলাম আমি। অর্কদা, এটা কি করলে তুমি? এটা কেন করলে? ওকে 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 এইভাবে কেন মারলে? তো কি করব? পুজো করবো এই বদমাস ছাগলের বাচ্চাটাকে? আমি আগেও দেখেছি এটা প্রায় চলে আসে এখানে, গাছ ছেড়ে আর হেগে রেখে নোংরা করে বাগানটা। শোন, তুই কর্পোরেশনে খবর দে, ওরাই এসে নিয়ে যাবে মরা ছাগলটা। আদেশের সুরে কথাগুলো ছুড়ে দিয়ে ভিতরে চলে গেল অর্কদা। আমি টলতে টলতে কোনো মতে ভিতরে এলাম। ঘরে ঢুকেই দেখলাম মুখে এক রাশ আতঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছে বেলামাসি। কাজটা ভালো হলো না তুহিন বাবা। মতি বিবি এই ব্যাপারটা ভালোভাবে মেনে নেবে না। ওর হিরিয়ার বদলা ও ঠিক নেবে। কেমন একটা চাপা আর হিসিসে স্বরে যেন কথাগুলো বলল বেলামাসি। স্পষ্ট দেখলাম ওর মুখে একটা কালো আতঙ্কের ছায়া। আমি কোনো উত্তর খুঁজে পেলাম না বেলামাসিকে দেওয়ার জন্য। কাঠের উপর ধপ করে বসে পড়লাম। ঢকঢক করে জল খেলাম 1 গ্লাস।
শরীরে অদ্ভুত এক অবসন্নতার বুকের ভিতর ভয়ানক তোলপাড় অনুভব করছিলাম। কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না, হয়তো মিনিট 15-20 হবে। তারপর হঠাৎ খেয়াল হলো যে এবার সত্যি কর্পোরেশনে খবর দিতে হবে। কিন্তু আজ তো রবিবার, আজকে কি আর পাবো কাউকে? মোবাইলটা হাতে নিয়ে কর্পোরেশনের নাম্বার গুগল থেকে সার্চ করতে যাব, এমন সময়ে দরজায় জোরে একটা ধাক্কা পড়ল। কে কে? আমি গলা কঠিন করে জিজ্ঞাসা করতে চেষ্টা করলাম, কিন্তু না, কোনো উত্তর এলো না। আবার কয়েক মুহূর্ত সব চুপচাপ, তারপর আবার ধাক্কা। কে? জবাব দিচ্ছেন না কেন? কে? এবার বোধহয় অল্প গলাটা কাঁপলো আমার। কে কে করে ষাঁড়ের মতো না চেঁচিয়ে খুলে দেখ না কে। বাথরুম থেকেই চিৎকার করলো অর্কদা। আমি 1 কোটি ভয় নিয়ে খুললাম দরজাটা, আর খুলতেই আমার ভয়টা আরো 10 গুণ বেড়ে গেল। আমার সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা মহিলা, বয়সের ভারে চোখ মুখ আর সারা শরীরের চামড়া পুরো কুঁচকে গেছে, পরনে কালো বোরখা, গলায় অসংখ্য পুঁতির মালা, সব মিলিয়ে কেমন যেন একটা ভয়ানক ছাপ চেহারাটায়। কে আপনি? আমি কোনো মতে জিজ্ঞাসা করলাম। हिरिया को किसने मारा? तूने? অদ্ভুত ফ্যাসফ্যাসে গলা বুড়িটার, যেন কোনো অন্য জগতের বাসিন্দা। না মানে, আমার যেন সব কথা জড়িয়ে গেল বুড়ির ওই ঠান্ডা চোখ আর বিভৎস অবয়বের সামনে। হ্যাঁ, আমি মেরেছি। কে তুই? ওই ওই ছাগলের মালিক? বেরো, বেরো বলছি, বেরো, নইলে তোকেও কেলাবো। হুড়মুড় করে ভেতর থেকে বেরিয়ে এসে কথাগুলো বলল অর্কদা। আমি কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেলাম পুরো ঘটনার আকস্মিকতায়। অর্কদার কথা শুনেও নড়ল না এক চুলো বুড়িটা, শুধু ওর ঠোঁটের কোণায় ফুটে উঠল এক অদ্ভুত নারকীয় হাসি। एक हिरिया के जाने से कुछ नहीं होगा। एक हिरिया जाएगा तो और एक आएगा। সেই একই রকম বিদঘুটে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বুড়িটা বলে গেল কথাগুলো, আর তার ঠান্ডা চোখ দুটো স্থির অর্কর দিকে। এই বুড়ি, শুনে রাখ, তোর ছাগল যদি আবার আসে, আবার একইভাবে তাকে কেলিয়ে ভোগে পাঠাবো, বুঝলি? চরম কদর্য ভাবে বলে উঠল এবার অর্কদা। প্লিজ অর্কদা, প্লিজ, তুমি ভেতরে যাবে, আমি কথা বলছি ওনার সাথে। আমি এবার বেশি দৃঢ় স্বরে বললাম, जा रही हूँ मैं, पर वापस जरूर आऊंगी। কথাটা বলি আমাদের সামনে থেকে সরে গেল বুড়ি। দেখলাম যাওয়ার সময় হাতে করে তুলে নিয়ে গেল হিরিয়ার মৃতদেহটা। বুড়ি চলে যাওয়ার পরেও আমি কিছুক্ষণ নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়েছিলাম সেদিন। সারা শরীর কেমন যেন একটা কাঁপুনি অনুভব হচ্ছিল আমার। বারবার চোখের সামনে ভেসে উঠছিল বুড়ির মুখটা। সেদিন রাতে এক মুহূর্তের জন্যও 2 চোখের পাতা এক করতে পারিনি আমি। বারবার কানে প্রতিধ্বনিত হচ্ছিল বুড়ির প্রতিটা কথা। একটা গ্রাম্য অশিক্ষিত মহিলার কথায় অমন তেজ, অমন দৃপ্ত দৃষ্টি না দেখলে যেন কল্পনাই করা যায় না। আমার বুকের ভিতরে একটা অপার্থিব আতঙ্ক কুড়ে কুড়ে খাচ্ছিল সেই রাতে। আর কেন জানি না আমার বারবার মনে পড়ে যাচ্ছিল স্কুল লাইফে পড়া একটা গল্প। গল্পটা হয়তো অনেকেরই জানা, সত্যজিৎ রায়ের খগম। সেখানে ছিলেন এক ইমলি বাবা, যার পোষা কেউটে বালকিষানকে নির্মমভাবে মেরে ফেলেছিল দুর্জটি বাবু। আর তারপর সেই দুর্জটি বাবু তো পরিণত হয়েছিল সাপে। ইমলি বাবাও তো ঠিক একই কথা বলেছিলেন না দুর্জটি বাবুকে? হ্যাঁ হ্যাঁ, উনিও তো বলেছিলেন একটা বালকিষান মারা গেলে আবার একটা আসবে। বালকিষানের মৃত্যু নেই আজকের বুড়িটা কথাতেও,
সেই একই রকম সুর ধ্বনিত হচ্ছিল না? নিজের আজগুবি ভাবনায় নিজেই বিরক্ত হয়ে সেদিন খুব জোর ধমকেছিলাম নিজেকে। জোর করে মন থেকে তাড়িয়েছিলাম নিজের অমূলক ভাবনাগুলো, কিন্তু মনটাকে যেন কিছুতেই বাগে আনতে পারছিলাম না। পরের দিন সকালে ফিরে এলো সূর্যদা। আমি ইউনিভার্সিটি থেকে ফিরেই সূর্যদাকে জানালাম সবটা। অর্কও তখন বাড়িতে ছিল না, তাই পুরো ব্যাপারটা নিয়ে খোলাখুলি কথা বলতে পারলাম। গম্ভীর মুখে সূর্যদা বলল, ব্যাপারটা ভালো হয়নি। আমি এই ব্যাপারে অবশ্যই অর্কর সাথে একবার কথা বলবো। সেদিন রাতে ফিরল না অর্ক। অবশ্য এটা খুব একটা নতুন ব্যাপার নয়, মাঝে মাঝেই নাইট শিফট থাকে ওর। কিন্তু কেন কে জানে আমার সেই চোরা অস্বস্তি কিছুতেই এক চুলো কম হলো না। পরের দিন সকালে দেখলাম বেলা মাসির বড্ড থমথমে মুখ। কারণ জিজ্ঞেস করে জানলাম, মতি বিবি নাকি আগের রাতেই হঠাৎ চলে গেছে এই তল্লাট ছেড়ে। কেন কে জানে বেলা মাসির কথাগুলো শুনে আমার মধ্যে জমে থাকা ভয়টা আরো শত গুণে বেড়ে গিয়ে আমায় আঁচড়াতে শুরু করলো। আর সেই রাতে এমন একটা ঘটনা ঘটল যেটা আমার ভয়, বিশ্বাস, অবিশ্বাসের ভিতটাকে পুরো নাড়িয়ে দিল। সেটাও ছিল এক ঝড়ঝড়ের রাত। কি একটা নিম্নচাপের কারণে সারাদিন অবিশ্রান্ত ধারায় বৃষ্টি সেদিন হয়েই চলেছিল। সবে পুজো গেছে, তাই পড়ার ফাঁকেও পড়েছে বিস্তর। আমি তাই সেদিন একটু রাত জেগেই পড়াশুনো করব বলে ঠিক করে রেখেছিলাম। পড়তে পড়তেই কখন যে চোখ হালকা বুঝে এসেছিল বুঝিনি। হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার তন্দ্রাটা ছিঁড়ে গেল। একটা অদ্ভুত শব্দ, যেন মনে হচ্ছে বেশ ভারী কোনো সচল বস্তু মাটি স্পর্শ করে হিঁচড়ে হিঁচড়ে এগিয়ে চলেছে। আমার বুকের মধ্যে আবার সেই ঢিপঢিপানিটা ফিরে এলো। কিসের শব্দটা? শব্দটা ক্রমাগত হয়ে চলেছে ঠিক এমনটা নয়, কিছুক্ষণ হচ্ছে, তারপর যেন একটা পজ নিচ্ছে, আবার তারপর হচ্ছে। আর শব্দটা যে একদম কাছ থেকেই আসছে সেটা পুরোপুরি নিশ্চিত। শব্দটার উৎস আমাদের বাড়ির বাইরের বাগানটা, যেটা আমি বেশ ভালোই বুঝতে পারলাম। আমি বুঝতে পারলাম শরতের বাদলা দিনেও আস্তে আস্তে ঘামে আমার জামাটা ভিজে যাচ্ছে। এমন চরম আতঙ্ক আস্তে আস্তে বিবশ করে দিচ্ছে আমায়। কিন্তু হঠাৎ যেন আমার মাথার মধ্যে কি একটা হয়ে গেল, যেটা আমি নিজেও বুঝতে পারলাম। কোথা থেকে যেন অনেকখানি সাহস হুট করে এসে জড়িয়ে ধরলো আমায়। আমি ঠিক করলাম আমি বাইরে বেরিয়ে দেখব কিসের শব্দ ওটা। আমি সেই মতো এগোলাম, কিন্তু যেই দরজাটা খুলতে যাব অমনি ঝুপ করে অন্ধকার হয়ে গেল। বুঝলাম লোডশেডিং, কিন্তু না, আমার সাহসে তাতে কোনো ছেদ পড়ল না। আমার সদ্য কেনা মোবাইলের উজ্জ্বল সাদা আলোটা জ্বালিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। কে ওখানে? গলা গম্ভীর করে হাঁক ছাড়লাম। না, কোনো উত্তর এলো না। আর আমি কিছু দেখতেও পেলাম না। বুঝতে পারলাম আমার হুট করে জেগে ওঠার সাহসেরা আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু আমি চেষ্টা করলাম আপ্রাণ নিজের মনোবল অক্ষুণ্ণ রাখতে। কে আছো? এই বেরিয়ে আসো বলছি। আবার গর্জে উঠলাম আমি। আমার সেই হুঙ্কারের সাথে সাথে আকাশে এক পশলা উজ্জ্বল সাদাটে বিদ্যুতের রেখা ঝলক দিয়ে উঠল, যাতে ক্ষণিকের জন্য চারপাশটা একেবারে ঝলমল করে উঠল। আর সেই মুহূর্তেই আমি যে দৃশ্য দেখলাম তাতে আমার সারা শরীরের রক্ত একেবারে বরফের মতো হিম হয়ে গেল। আমার মনে হলো আমি জ্ঞান হারাবো। আমি বুঝতে পারলাম না যে আমি যেটা দেখছি সেটা কি আদৌ সত্যি নাকি সবটাই আমার উর্বর মস্তিষ্কের কল্পনা। আমি দেখলাম অর্ককে, কিন্তু এ কি, এ কোন রূপ অর্কর? অর্ক হামা দেবার ভঙ্গিতে নিজের শরীরটাকে টেনে নিয়ে ঘুরছে বাগানময়, যেন কোনো চতুষ্পদী প্রাণী।
নিজের দুটো পা আর হাত এমনভাবে ব্যবহার করছে যেন মনে হচ্ছে বাগানে হাঁটছি কোনো ছাগল কিংবা গরু। বড়জোর 2 মিনিট লাগলো আমার নিজের শখটা কাটাতে, আর চেতনা ফেরা মাত্রই মোবাইলের টর্চ জেলে অর্কর অবয়ব লক্ষ্য করে দৌড়ে গেলাম আমি। অর্কদা, অর্কদা! না, কথা মাঝপথেই বন্ধ হয়ে গেল আমার। দমটা বন্ধ হয়ে গেল আর ভয় আর আতঙ্কে। না, এ কি দেখছি আমি? এও কি সম্ভব? তবে কি ও সত্যি ওই খগম গল্পটার চূড়ান্ত বাস্তবায়ন ঘটতে দেখছি আমি আমার চোখের সামনে এই 2017 সালে? আমি দেখলাম অর্ক যে শুধু চতুষ্পদী জন্তুর মতো হেঁটে চলেছে তাই নয়, ও আমাদের বাগানের গাছের পাতা ছিঁড়ে মনের সুখে তা মুখে পুড়ে চিবিয়ে খাচ্ছে। ইমলি বাবার অভিশাপে বা মন্ত্র বলে যেভাবে দুর্জটিবাবু সাপে পরিণত হয়েছিলেন ধীরে ধীরে ওই খগম গল্পটায়, বাস্তবেও কি তেমনই কিছু ঘটছে? পাগলি চাচির জাদুটনায় কি তাহলে অর্কও পরিণত হচ্ছে ছাগলছানায়? কাদো আতঙ্কের চোখে আমি শিউরে উঠলাম। এবার গলা থেকে ঠিকরে এলো এক মরণ চিৎকার, সূর্যদা, সূর্যদা! ব্যাস, আর কিছু মনে নেই। চোখ মেলার পর দেখলাম শুয়ে আছি নিজের বিছানায়, আর সামনেই সূর্যদা। সূর্যদা, অর্কদা কোথায়? অর্ক আছে ওর ঘরে। কাল রাতে ঠিক কি হয়েছিল বলতো? হঠাৎ ঘুমের মধ্যে তো তীব্র চিৎকার শুনে আমি ছুটে বাইরে গেলাম, আর তারপর দেখি তুই বাগানে অজ্ঞান হয়ে পড়ে আছিস, সারা শরীরে জল কাদা মাখামাখি। আর তার ঠিক পাশেই দেখলাম অর্ক পড়ে, সেও অজ্ঞান। কি হয়েছিলটা কি কাল? গম্ভীর মুখে বলল সূর্যদা। সূর্যদা, বিশ্বাস করো, অর্ক সাংঘাতিক একটা সাপের মধ্যে পড়ে গেছে। অর্ক ওই মতি বিবির সাপে পড়ে গেছে। তুমি সত্যজিৎরের খগম গল্পটা পড়েছ? জানো, ওখানে দেখানো হয়েছিল একটি লোক অন্যায়ভাবে একটা সাধুর পোশাক কেউটেকে মেরে দেয়, আর তারপর সেই সাধুর সাপে সেই লোকটার আস্তে আস্তে সাপে পরিণত হয়। এটা আজ আমাদের সামনেই সত্যি হতে বসেছে। মতি বিবির ছাগলছানাকে অর্ক সেদিন অন্যায়ভাবে মেরে ফেলার পর অর্ক মতি বিবির রোষে পড়েছে, আর সেই মতি বিবি ওকে জাদু বলে আস্তে আস্তে ছাগলে পরিণত করছে। সূর্যদা, ছাগলে পরিণত করছে। তুই কি পাগল হয়ে গেছিস তুহিন, নাকি গাঁজা খেয়ে এসছিস জঘন্যভাবে? এসব কি বলছিস তুই? অর্ক ছাগল হয়ে গেছে নাকি তুই বদ্ধ পাগল হয়ে গেছিস? না সূর্যদা, না, আমি ভুল বলছি না, বিশ্বাস করো। ওর এখন আমাদের সবার সাহায্যের প্রয়োজন। আমি কাল নিজের চোখে দেখেছি ও নিজের 2 হাত আর 2 পা ব্যবহার করে চতুষ্পদী জন্তুদের মতো হাঁটছিল আমাদের বাগান চত্বরে, আর তারপর গাছের পাতা ছিঁড়ে মুখে পুড়ে চিবোচ্ছিল। তুহিন, তুই কটা দিন বাড়ি থেকে ঘুরে আয়। আমার মনে হয় তুই কোনো কারণে একটু বেশি স্ট্রেসড হয়ে আছিস। তোর বিশ্রামের দরকার কটা দিনের। কথাগুলো গম্ভীর চালে বলি উঠে গেল সূর্যদা, আর আমি বুঝতে পারলাম যে আমার কথাগুলো এক বর্ণ বিশ্বাস করেনিও। অবশ্য বিশ্বাস করাটা যে অসম্ভব সেটাও তো ঠিক। পরের দিন সকাল হতেই তুলপি তল্পা গুটিয়ে রওনা হলাম বর্ধমানের উদ্দেশ্যে, মানে নিজের বাড়ির পথে আর কি। বাড়ির জন্য মন খারাপ করছিল তো বটেই, তবে এটাও ঠিক আমি যেন ওই পরিস্থিতিটা থেকে পালাতে চাইছিলাম কোনো মতে। আসলে যা কিছু করছিল আমার চোখের সামনে তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাচ্ছিলাম না বলেই বোধহয় পালাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল আমার হৃদয়। বাড়ি পৌঁছানোর পরের দিন থেকেই টাইফয়েড ধেয়ে এলো আমার দিকে। আমি প্রায় 15 দিনের জন্য বিছানাবন্দি হয়ে গেলাম। খুব আদর আর যত্ন পেলাম কটা দিন মায়ের। মন ভালো হয়ে গেল সুমিতা, মানে আমার প্রেমিকাকে রোজ চোখের সামনে দেখতে পেয়ে। হ্যাঁ, 2 বাড়ি থেকে আমাদের বিয়েটা প্রায় ঠিক।
শুধু আমার চাকরি পাবার অপেক্ষা। যাই হোক, অসুখ সেবা সব মিলিয়ে একান্ত আপনজনদের ছোঁয়ায় 17টা দিন পার করে আবার আমি পা বাড়ালাম কলকাতা শহরে ঠিকানার পথে। আমার ডেরা আর সংলগ্ন বাগান দূর থেকে দেখতে পেয়ে বুকের ভেতর আবার সেই ভয়টা মাথা চারা দিয়ে উঠল। এর মাঝে সূর্যদার সাথে একবার কথা হয়েছিল ফোনে। সূর্যদা বলেছিল জরুরি কথা আছে, আমি ফিরলে নাকি বলবে। কি জরুরি কথা কে জানে, অর্ক কেমন আছে এখন তাই বা কে জানে। দুরু দুরু বুকে আমি দরজার সামনে দাঁড়াতেই খুলে গেল দরজাটা। দেখলাম সূর্যদা। আমায় দেখেই একটা স্বস্তির হাসি যেন ফুটে উঠল ওর মুখে। আমি ঢুকতেই আমায় বলল, তুহিন বোস, খুব জরুরি কথা আছে। আমি অনেকটা কৌতূহল নিয়ে বসে যা শুনলাম তাতে আমার শরীরটা ঝিমঝিম করে উঠল। তুহিন, আই এম সরি, তোর কথা আমার বিশ্বাস করা উচিত ছিল। তুই সেদিন ঠিকই বলছিলি। মানে? তুই চলে যাওয়ার ঠিক 2 দিনের মাথায় গভীর রাত্রে আমি ঘুমের মধ্যে একটা অদ্ভুত শব্দ শুনতে পাই, আমাদের বাড়ির সংলগ্ন বাগান থেকে। ভয় ডর আমার বিশেষ নেই তুই জানিস, তাই আমি শব্দ পাওয়া মাত্রই বেরিয়ে যাই। আর তারপর যে দৃশ্য দেখি তাতে আমার পায়ের তলার মাটি পলকের জন্য যেন নড়ে ওঠে। আমি দেখি তুই যা বলেছিলি সত্যিই তাই। অর্ক গরু ছাগলের মতো করে হাঁটছে, নিজের 2 হাত আর 2 পায়ে ভর দিয়ে, আর বাগানের ঘাস দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি ভীষণ ঘাবড়ে গেছিলাম দৃশ্যটা দেখে। সেই রাতে কোনো মতে আমি অর্ককে বাড়ির ভিতর নিয়ে আসি আর উৎকণ্ঠা আর উদ্বেগে না ঘুমিয়েই সেই রাতটা কাটাই। পরের দিন সকালে আমার কয়েকজন কলিগ আর বন্ধুকে ডেকে আনি এখানে, আর সাথে সাথেই খবর দিই ওর বাড়িতে। দেখলে তো সূর্যদা, আমি বলেছিলাম না ও শাপগ্রস্ত হয়ে আছে, ও ছাগলে পরিণত হচ্ছে। মতি বিবির ছাগলকে মেরেছিল, তাই মতি বিবি ওকে ছাগল পাঠিয়ে দিচ্ছে। সেই খগম। হ্যাঁ, গল্পটা সত্যি হচ্ছে সূর্যদা, তাও আমাদের চোখের সামনে। এবার অল্প হাসলো সূর্যদা, শুকনো গলায় বলল, না রে তুহিন, তেমন কিছু নয়। জীবনটা গল্প নয়, তাই সেখানে কল্পনার বা অলৌকিক তত্ত্বের কোনো জায়গা নেই। এটা 2017 সাল। এই সময়ে দাঁড়িয়ে তোর মতো শিক্ষিত ছেলের মুখে এমন কথা শুনলে তো সবাই হাসবে। কিন্তু তুমি তো নিজেই বললে যে ও গরু ছাগলের মতোই। আমার কথা মাঝপথেই থামিয়ে দিল সূর্যদা। ঘটনার আকস্মিকতা আর আশ্চর্যতায় প্রথমে আমার মনে হয়েছিল যে হয়তো তোর কথাই ঠিক, কিন্তু না, এই ব্যাপারটা রেয়ার এবং অভিনব হলেও অলৌকিক নয়। হিউম্যান সাইকোলজিতে খুব বিরল একটা মানসিক বৈকল্যকে স্বীকার করে নেওয়া হয়, যার নাম বোয়ানথ্রপি। এই ধরনের কেসে যে আক্রান্ত হয় সেই মানুষটি নিজেকে গরু, ছাগল বা ওই ধরনের কোনো তৃণভোজী প্রাণীর সাথে অভিন্ন বলে মনে করে, আর সেই রকমই আচরণ করতে থাকে। শুধু আজ নয়, বহু যুগ থেকেই এই বোয়ানথ্রপির থাবা আক্রান্ত করেছে মানুষকে। ইতিহাসও সাক্ষী আছে তার। ব্যাবিলনের বিখ্যাত সম্রাট নেবুচাঁদনেজারও এর শিকার হয়েছিলেন। বুক অফ ড্যানিয়েলেও লেখা আছে সম্রাটের এই তথ্য। আজ ইন্টারনেটের সুবাদে আমরা সবাই এগুলো জেনে নিতে পারি, বুঝে নিতে পারি এ কোনো অভিশাপ বা অলৌকিক ব্যাপার নয়, জলজ্যান্ত বিজ্ঞান। আমাদের অর্কও ঠিক এই রকম বোয়ানথ্রপির শিকার। জানি না কবে থেকে ও পড়েছে এই মারাত্মক মানসিক বিকারের কবলে। যাই হোক, ও এখন চলে গেছে শিলিগুড়িতে, নিজের বাড়িতেই। আশা করি সুস্থ হয়ে উঠবে। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে গেল সূর্যদা, আর আমি স্থির হয়ে বসে রইলাম নিজের জায়গায়। না, এত ইতিহাস আর সাইকোলজির জটিল তত্ত্ব আমি বুঝি না। আমি শুধু বুঝি নিজের অনুভব, নিজের চোখে দেখা সত্যিটুকু। আর সেই দেখা আর অনুভবটাই আমায় বলছে যে না,
বিজ্ঞান নয়, মতি বিবির অভিশাপ আর প্রতিশোধী আস্তে আস্তে বদলে দিচ্ছে অর্ককে মানুষ থেকে কোনো চতুষ্পদীতে। সত্যি হচ্ছে আজ চোখের সামনে আমার ছেলেবেলায় পড়া হাড় কাঁপানো গল্প খগম। বিছানায় কাঠ হয়ে পড়ে আছি, সমস্ত ইন্দ্রিয়গুলো যেন কেমন নিষ্ক্রিয় ঠেকছে। একটু আগে কি হলো তার কিছুই এখনো বুঝে উঠতে পারছি না। অর্কর এখানকার পাট শুকেছে প্রায়, তা অনেক দিন হলো, কিন্তু এটা যে ঠিক অর্ক সামনে না থাকলেও সেই চোরা অস্বস্তিটা কিন্তু আজও একইভাবে আমার মধ্যে মেচে রয়েছে। প্রতি মুহূর্তেই মনে হয় কি যেন একটা অমঙ্গল ওত পেতে রয়েছে আমার চারপাশে, যেন যেন কোনো মুহূর্তেই সে লাফিয়ে এসে ছিন্ন ভিন্ন করে দেবে সব কিছু। না, অর্কর খবর কোনো নেওয়া হয়নি আর আমার এর মধ্যে। জানি না কেন সাহসে কুলাইনি। হয়তো সূর্যদা নিয়েছে, কিন্তু আমি সূর্যদাকেও জিজ্ঞাসা করে উঠতে পারিনি। আর জানি না, আজকের এই ঝড় বাদলের দিনটায় আমার সমস্ত ভয় যেন একত্র হয়ে আক্রমণ করতে এসেছে আমায়। কেন যেন বারবার মনে হচ্ছে আজ খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে, তবে কি ঘটবে তা আমি জানি না। একটু আগেই যেগুলো হলো সেগুলো কি সত্যি ঘটলো না আমার মনের ভুল, তাও বুঝতে পারছি না। হঠাৎ দরজায় ধাক্কা এবং অর্কর গলা, অথচ বাইরে গিয়ে একরাশ কালো শূন্যতা ছাড়া কিছুই দেখতে না পাওয়া। এটা কি সত্যি হলো নাকি আমার মনের ভুল, নাকি আমি কোনো দুঃস্বপ্ন দেখলাম? বুঝতে পারছি না কিছুই। সব ভাবনা কেবল তাল গোল পেকে যায় যেন আজকাল। বৃষ্টিটা বোধহয় থেমেছে এবার, আর তো শব্দ পাচ্ছি না। বোধহয় মেঘের ফাঁক থেকে ইতিউতি লুকোচুরি খেলছে পূর্ণিমার চাঁদও। হঠাৎ নিজের মধ্যে কেমন যেন একটা বদল টের পাচ্ছি। আরে এ কি হচ্ছে আমার? কি একটা অমুক টান যেন চুম্বকের মতো টানছে আমায় দরজার বাইরে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ঘরের ভেতর। গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে এলাম। আচ্ছা আচ্ছা চাঁদের আলো মাঝে মাঝে মুখ বাড়িয়ে যেন পর্দার আড়ালে লুকিয়ে ফেলছে নিজেকে, কিন্তু তবুও আলো আঁধারির মায়াবী খেলায় আমি দেখতে পেলাম তাকে। আর অমনি আমার শির দ্বারা চুলকে নেমে গেল একটা ভয়ঙ্কর আতঙ্কের চোরা স্রোত। চেঁচিয়ে উঠলাম আমি, সূর্যদা! আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না। মাথা টলছে, আমার পা কাঁপছে। বুঝতে পারলাম আমি জ্ঞান হারাচ্ছি, আর জ্ঞান হারাতে হারাতেও দেখতে পাচ্ছি আমি বিভৎস দৃশ্যটা। আমি দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট বাগান জুড়ে দাপাদাপি করে খেলছে হিড়িয়া। হ্যাঁ, সেই হিড়িয়া যাকে নির্মমভাবে মেরে ফেলেছিল অর্ক। হ্যাঁ, আবার ফিরে এসেছে হিড়িয়া, কিন্তু কি করে? তুহিন, তুহিন, কি হয়েছে তোর? সূর্যদা এসে দাঁড়িয়েছে আমার পিছনে, টের পাচ্ছি, কিন্তু না, আমি আর উত্তর দিতে পারলাম না। চোখের সামনে নেমে এলো ঝুপসি এক অন্ধকার। তুহিন, তুহিন, কেমন আছিস রে? ঠিক আছে, তুই রেস্ট নে। আসলে একটা খারাপ খবর আছে রে। কাল রাতে অর্কটা অর্ক ইজ নো মোর। মাঝরাতে সবার চোখ এড়িয়ে ছাদে উঠেছিল কিভাবে যেন, আর তারপর 5 তলার ছাদ থেকে লাফ মেরে 12:30 নাগাদ ঘটেছে ব্যাপারটা। তদন্ত হচ্ছে, কিন্তু তাতে কি আর বল? তরতাজা ছেলেটা এইভাবে পৃথিবী ছেড়ে। শেষ হলো আজকের গল্প পল্লবী সেনগুপ্তের লেখা আবার খগম।
গল্প পাঠ ও তুহিনের চরিত্রে ব্রতদীপ, অর্ক চরিত্রে সায়ন, সূর্যদার চরিত্রে শুভম, বেলামাসির চরিত্রে মৌমিতা এবং বুড়ির চরিত্রে তৃষা। শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে আর্য। সমগ্র পরিচালনায় ও পরিকল্পনায় সাতকাহন ও পিঙ্ক ফ্লয়েড প্রোডাকশন। তো আজকের গল্প আবার খগম আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে নতুন গল্প এলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছায়। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী এপিসোডে আরও একটি রোমহর্ষক গল্প নিয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি।